ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত ৭ প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, প্রাণহানি ছাড়িয়েছে অর্ধ শতাধিক। পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে ছড়াচ্ছে উত্তেজনা। মঙ্গলবারই হতে পারে ট্রাম্প পুতিন আলোচনা, জানালেন ট্রাম্প নিজেই। এই ইস্যুতে মস্কো কিয়েভের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ওয়াশিংটন। আবারও শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের করে দেয়া হলো বের এবং গ্যাং সহিংসতার অভিযোগে 261 জনকে পাঠানো হলো এল সালভাদোরের কারাগারে। ইয়েমেনের দ্বিতীয় দিনের মতো জোরদার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। জবাবে মার্কিন রণতরী লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। লোহিত সাগরে জাহাজে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আর হামলা দিয়েই জবাবের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুতিরাও। লোহিত সাগরের তীরবর্তী হোদেইদা বন্দরে আবারও দুটি নতুন হামলা। 2023 সালে হুতিদের ছিনতাই করা জাহাজ গ্যালাক্সি লিডার টার্গেট করে মার্কিন বাহিনী। মিসাইলের টার্গেট হয়েছে উত্তরাঞ্চলীয় আল জাওয়াফ প্রদেশের একটি সরকারি কমপ্লেক্সও। হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের 7টি প্রদেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেড়েছে হতাহতের শঙ্কা। হুতিরা হামলা থেকে বিরত না থাকলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের উদ্দেশ্যে গাজার ভাইদের প্রতি আমাদের অবস্থান পরিবর্তন। তবে ইয়েমেনের জনগণ আর নেতৃত্ব কখনো তাদের অবস্থান পাল্টাবে না। প্রতিরোধ চলবেই। আমাদের ওপর যতই হামলা করুক ইয়েমেনিদেরকে ভয় দেখাতে পারবে না। এই হামলার জবাব তারা নিজ ভূমিতে পাবে। পাল্টা জবাব দিয়েছে হুতিরাও। লোহিত সাগরের উত্তরে মার্কিন রণতরী হ্যারিস ট্রুম্যান লক্ষ্য করে 24 ঘণ্টায় দ্বিতীয় দফায় হামলার দাবি করেছে তারা। ছুড়েছে 18টি মিসাইল ও ড্রোন। যদিও রণতরীতে হামলার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হুতিদের 11টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ওয়াশিংটন। লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত ইয়েমেনে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। ওয়াশিংটনের হামলার জবাব হামলা দিয়েই দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি। 24 ঘণ্টায় দ্বিতীয়বারের মতো মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। বেশ কয়েক ঘণ্টা ধরে হামলা চালানো হয়। শত্রুপক্ষের যুদ্ধবিমান ফিরে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনের প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হুতিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে হামাস ও কাতাইব হিজবুল্লাহ। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। সেহরি কিংবা ইফতারে বিশুদ্ধ পানিটুকুও পাচ্ছে না গাজার মানুষ। এই যুদ্ধবিরতির মধ্যে পানির জন্য হাহাকার বন্ধ হয়নি উপত্যকায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলো চলছে না, তাই লবণ পানি খেতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। গাজায় প্রতি 10 জনে মাত্র একজনের ভাগ্যে বিশুদ্ধ পানি মিলছে। আর এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরতে এমন তথ্য জানিয়েছে ইউনিসেফ। তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পানির জন্য অপেক্ষা ফিলিস্তিনিদের। বড়দের পাশাপাশি বোতল কিংবা জার নিয়ে হাজির শিশুরাও। উপত্যকায় সরকারি পানির ট্যাঙ্ক আসে সপ্তাহে মাত্র একবার। চাহিদার তুলনায় যা নিতান্তই অপ্রতুল। ইসরায়েল ত্রাণের পাশাপাশি গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় প্রায় অকেজো হয়ে পড়েছে সমুদ্র তীরবর্তী অঞ্চলটির ডিসালিনেশন প্ল্যান্টগুলো, যার ফলে তীব্র পানি সংকটের সাথে লড়তে হচ্ছে গাজাবাসীকে। দিনে অন্তত 2টি পানির ট্যাঙ্ক দরকার আমাদের, যেখানে 7 দিন পর একটা ট্যাঙ্ক দেখতে পাই। পানির সমস্যাই এখন সবচেয়ে প্রকট, কেননা সব জায়গায় শুধু লবণ পানি, বিশুদ্ধ পানি পাওয়াই যায় না। সকাল থেকে পানির জন্য দাঁড়িয়ে আছি। পরিস্থিতি এমন হয়েছে সরকারি ট্যাঙ্কের পানিও এখন লবণাক্ত। লবণ পানি পান করতে করতে আমরা ক্লান্ত, বাচ্চারা অসুস্থ। দেইর আল বালার এই পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট আগে যেখানে 18,000 কিউবিক মিটার পানি পরিশোধন করতে পারত, এখন বিদ্যুৎ না থাকায় তা নেমে এসেছে মাত্র 2,000 কিউবিক মিটারে। ক্রসিং বন্ধ, জ্বালানির ঘাটতির কারণে ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। জেনারেটর একমাত্র ভরসা হলেও তা বেশি দিন টিকবে না। আগে আমরাই পুরো উপত্যকায় খাবার পানি সরবরাহ করেছি, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
বিশুদ্ধ খাবার পানির সংকটে ইফতার ও সেহরিতে তাই পানি পান করতে পারছেন না গাজাবাসী। রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে দূষিত পানি। বাড়ছে নানা রোগবালাই। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় প্রতি 10 জনে মাত্র 1 জন পাচ্ছে নিরাপদ পানি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। আলোচিত মার্কিন যুদ্ধবিমান F-35 ফাইটার জেটের নতুন চালান পেল ইসরায়েল। 3টি বিমান নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের চুক্তি হওয়া 50টি F-35 বিমানের মধ্যে 42টি এখন IDF এর হাতে। আগামী 2 মাসের মধ্যে আরও 3টি ফাইটার জেট সরবরাহ করা হবে ইসরায়েলের কাছে, আর বাকি 3টি 2025 সালের শেষের দিকে এবং শেষ দুটি 2026 সালে সরবরাহ করা হবে। ইসরায়েলকে 25টি যুদ্ধ বিমান সরবরাহ করার লক্ষ্যে 2023 সালে তেল আবিব ওয়াশিংটন চুক্তি হয়। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিনবেতের প্রধানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক ভিডিও বার্তায় নিজেই এই কথা জানিয়েছেন। বলেছেন, রনেনবারের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন তিনি। বিশেষ করে যুদ্ধকালে সন্তোষজনক ছিল না তার কর্মকাণ্ড। রনেনকে বরখাস্ত করতে চলতি সপ্তাহে সরকারকে প্রস্তাব দেবেন বলে জানান নেতানিয়াহু। আর এ বিষয়ে শিনবেত কিংবা রনেনবারের তরফ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। গাজায় অভিযান চলাকালে বিভিন্ন সময় নেতানিয়াহু রনেন সম্পর্কে উত্তেজনার খবর শোনা গেছে। সিরিয়ায় নতুন সংবিধান জারির বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির শত শত নাগরিক। এটি একপাক্ষিক বলেই অভিযোগ তাদের। রোববার সীমান্তবর্তী শহর কামিশলুতে প্রতিবাদে রাস্তায় নামে মানুষ, আর যাদের বেশিরভাগই সংখ্যালঘু কুর্দি ও সিরিয়াক জনগোষ্ঠীর লোক। ঐতিহাসিকভাবে সিরিয়া আরব, কুর্দি, সিরিয়াক, মুসলিম, খ্রিস্টান, ইয়েজিদি সহ বহু জাতি ধর্মের দেশ। তবে নতুন সংবিধান সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করে বলেই মত বিক্ষোভকারীদের। আর দাবি এর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির হাতের মুঠে চলে এসেছে। সময় ধর্মনিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সিরিয়া গড়ে তোলার আহ্বান জানান তারা। বৃহস্পতিবার একটি খসড়া সংবিধানে স্বাক্ষর করেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ শারা। এর মাধ্যমে দেশটির রাষ্ট্রপ্রধান একজন মুসলিম হওয়া সহ ইসলামী শরিয়ার মোতাবেক দেশ চলবে বলেই আইন জারি করা হয়। মঙ্গলবারই আলোচনা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, এমনটি জানিয়েছে ট্রাম্প নিজেই। এর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে বহুল প্রতীক্ষিত এই আলোচনা নিয়ে আভাস দেন মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ। আর এই ইস্যুতে মস্কো কিয়েভের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন আলোচনা নিয়ে চলছে তোড়জোড়। এরই মধ্যে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ জানান, শিগগিরই আলোচনা করবেন দুই নেতা। ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি দুপক্ষের দাবি দেওয়া শুনে শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে মস্কো কিয়েভের সাথে নিয়মিত যোগাযোগ এবং এ বিষয়ে ট্রাম্পকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে বলেও জানান তিনি। উইটকফের তরফ থেকে ইঙ্গিত মিলতে না মিলতে রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনার বিষয়টি স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। মঙ্গলবারই আলোচনা হতে পারে ভ্লাদিমির পুতিনের সাথে। আলোচনার বিষয়ে আমরা অনেকটাই এগিয়ে গেছি। মঙ্গলবারই আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবো। তাই আমাদের হাতে এখন অনেক কাজ বাকি। আমাদের লক্ষ্য কিভাবে আমরা এই যুদ্ধ বন্ধ করতে পারি, কারণ এটাই সুবর্ণ সুযোগ। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের মতো ইস্যু নিয়ে। ওয়াশিংটন বলছে মস্কোর সাথে কঠোর অবস্থান নয়, বরং সমঝোতার মাধ্যমে স্বার্থ আদায় করতে চায় যুক্তরাষ্ট্র। সামরিক পথ এবং আলোচনা দুটো অপশনই রেখেছি আমরা, কিন্তু আমরা চাই স্থায়ী সমাধান। এ কারণেই আমরা কূটনৈতিক পন্থাকে বেছে নিয়েছি। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। এর বিনিময়ে কয়েকটি শর্ত দিয়েছে রাশিয়া। যুদ্ধবিরতি কার্যকর হলে ওই সময়ের মধ্যে আলোচনা হবে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 7 মাস দখলে রাখার পর এবার রাশিয়ার কুরস্কের সুধুজা নগরীর নিয়ন্ত্রণ হারালো ইউক্রেন। রুশ সেনাদের কাছে পরাস্ত হয়ে এবার অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন। শনিবার বিষয়টি নিশ্চিত করে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান। যুদ্ধবিরতি তৎপরতার মধ্যে সীমান্তবর্তী অঞ্চলটিতে হামলার পরিধি ব্যাপক হারে বাড়ায় রাশিয়া। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গেল 24 ঘন্টায় কুরস্কে পুতিন বাহিনীর হামলায় হতাহত হয়েছে কমপক্ষে 220 ইউক্রেনীয় সেনা, আর কমপক্ষে 19 দফায় হামলা চালানো হয়েছে। চলছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ। গেল বছরের আগস্টে ইউক্রেনের অতর্কিত হামলায় কুরস্কের সুধুজা নগরীর নিয়ন্ত্রণ হারায় রুশ সেনারা।
যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপে কোণঠাসা ইউক্রেন এবার মনোযোগ দিয়েছে সেনাবাহিনী সংস্কারে। নতুন সেনাপ্রধান নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নতুন চিফ অফ স্টাফ হয়েছেন মেজর জেনারেল এন্ড্রি নাথভ। আর রোববার এক ভিডিও বার্তায় তথ্য জানিয়েছেন জেলেনস্কি নিজেই। সদ্য নিয়োগ পাওয়া এন্ড্রি নাথভের রয়েছে 27 বছরের সামরিক অভিজ্ঞতা। ক্যারিয়ার শুরু করেছিলেন মেরিন ব্রিগেড কমান্ডার হিসেবে। জেলেনস্কি জানিয়েছেন নতুন চিফ অফ স্টাফের দায়িত্ব হবে আত্মরক্ষা, আক্রমণ, দুই ক্ষেত্রে আরো শক্তিশালী ও কার্যকর অভিযানের পরিকল্পনা। বছরের শুরুতেই সেনাবাহিনীর কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন জেলেনস্কি এবং ব্রিগেড ব্যবস্থার বদলে বৃহত্তর আরো সমন্বিত ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। আবারও হ্যান্ডকাফ ও শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বের করে দিল মার্কিন প্রশাসন। কুখ্যাত গ্যাংয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগে ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশে 261 অবৈধ অভিবাসীকে পাঠানো হয়েছে এল সালভাদোরের কারাগারে। এক্ষেত্রে আদালতের নির্দেশ অমান্য করে যুদ্ধকালীন আইন প্রয়োগে ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। কিন্তু সমালোচনার জবাব না দিয়ে উল্টো সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাতে হাত করা, পায়ে কোমরে শেকল, ডান্ডা বেড়ি পরিয়ে এভাবেই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া হচ্ছে দেশ থেকে। ছবির কোনো দৃশ্য নয়, যুক্তরাষ্ট্র থেকে কথিত সন্ত্রাসীদের এল সালভাদোরের হাই সিকিউরিটি কারাগারে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ রয়েছে তারা সবাই কুখ্যাত গ্যাং ট্রেন ডে আরাগুয়ার সদস্য, মার্কিন মুলুকে যারা জড়িত ছিলেন গুম, খুন, অপহরণ, চাঁদাবাজির মতো অপরাধে। এ দফায় মোট 261 অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে মার্কিন কর্তৃপক্ষ, যাদের মধ্যে 238 জনই ভেনেজুয়েলার নাগরিক। বাকিরা আরেক গ্যাং MS-13 সক্রিয় সদস্য। রোববার এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে কর্তৃপক্ষ। কারাগারে পাঠানোর আগে এসব অবৈধ অভিবাসীদের মাথা মুড়িয়ে ঘাড় ধরে ওঠানো হয় বিমানে। ভেনেজুয়েলার পরিবর্তে তাদের রাখা হবে এল সালভাদোরের একটি কারাগারে। 300 গ্যাং সদস্যকে বন্দী রাখতে যুক্তরাষ্ট্রের সাথে $60 লাখ চুক্তি হয় মধ্য আমেরিকার দেশটির। তবে নাগরিকের বিরুদ্ধে আনা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নাকচ করেছে ভেনেজুয়েলা। এ ঘটনার মধ্য দিয়ে নাৎসি বন্দী শিবিরের ভয়াবহ স্মৃতি উস্কে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বলে বিবৃতিতে জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিন্দা জানিয়েছেন মার্কিন আইনজীবীদের সংগঠন ACLU। আমরা খুবই ভয়ানক পরিস্থিতিতে। প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তা বেআইনি। অভিবাসীদের ফেরত পাঠাতে তারা যুদ্ধকালীন আইন যখন তখন ব্যবহার করছে। তা চলতে থাকলে আরো বহু মানুষের শিকার হবে। তবে আদালতের নির্দেশ অমান্য করার পক্ষেই সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দিলেন ভবিষ্যতেও চলমান থাকবে প্রত্যাবাসন কর্মসূচি। এটা আমাদের জন্য যুদ্ধকালীন পরিস্থিতি, কারণ বাইডেন লাখ লাখ মানুষকে এদেশে ঢুকতে দিয়েছিল, যাদের অনেকেই সর্বোচ্চ পর্যায়ের অপরাধী ছিল। অন্য দেশের কারাগার থেকে তারা এখানে আসে। এটা আগ্রাসন। তারা আমাদের দেশ দখল করেছে। যুদ্ধের চেয়েও এটা ভয়াবহ, কেননা যুদ্ধে আপনি কাকে গুলি করছেন তা পোশাক দেখে বুঝতে পারবেন, কিন্তু এখানে তা পারবেন না। এর আগে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে ট্রাম্পের যুদ্ধকালীন আইন প্রয়োগের পদক্ষেপের উপর স্থগিতাদেশ দেন এক মার্কিন আদালত। অনিক রহমান, যমুনা নিউজ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের মহারাষ্ট্রে। হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিতে বিক্ষোভের ঘোষণা দেয়। সোমবার ওই বিক্ষোভ হওয়ার কথা। সরকার যদি সমাধিটি অপসারণ না করে তাহলে সেটি ভাঙার হুমকিও দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী দল দুটি। আর সে ঘোষণার পর সম্ভাজিনগরের খুলবাদে মোঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে CRPF সদস্যদের। আলোচিত গুজরাট দাঙ্গার সাথে জড়িত থাকার কথা আবারও অস্বীকার করেছেন রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল বিরোধী শিবির। রোববার পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। মোদী বলেন তিনি বিধায়ক হবার 3 দিন পরে গোধরা দাঙ্গা হয়। 2002 সালের ওই ঘটনাকে নিয়ে এমন ধারণা তৈরি করা হয় যেন সেটি গুজরাটের সবচেয়ে বড় সহিংসতা। আর ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন ঘুড়ি ওড়ানো, সাইকেলের ধাক্কার মতো ঘটনাতেও গুজরাটে দাঙ্গার মতো ঘটনা ঘটত। আমি বিধায়ক হিসেবে শপথ নেওয়ার 3 দিন পর গোধরায় দাঙ্গা হয়। সেখানে মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। তবে সেটি ভারতের সবচেয়ে বড় দাঙ্গা ছিল এমন গল্প ছড়ানো হয় যা মিথ্যা।
এবার ভারতীয় অস্ত্র কারখানার এক কর্মচারীকে প্রেমের ফাঁদে ফেলে সামরিক বাহিনীর সংবেদনশীল সব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান। পাচার হয়েছে সেনাবাহিনীর অস্ত্র উৎপাদন তালিকা, ড্রোন, আকাশযান সংক্রান্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ সব নথি। এবারও অভিযোগের তীর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর বিরুদ্ধে। গুপ্তচর বৃদ্ধির অভিযোগেই 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে ভারতের নৌঘাটির তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের এক সমরাস্ত্র তৈরির কারখানায় চার্জম্যানের দায়িত্বে ছিলেন রবীন্দ্র কুমার, যেখানে তৈরি হতো ভারতীয় সামরিক বাহিনীর এক রাইফেলস রেজিমেন্টের সামরিক সরঞ্জাম। এছাড়াও কারখানাটিতে চলছিল সেনাবাহিনীর ড্রোন, আকাশযান সংক্রান্ত একাধিক প্রকল্পের কাজ। গুরুত্বপূর্ণ এই স্থাপনার সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। নারী গুপ্তচরকে ব্যবহার করে তথ্য পাচারের এমন অভিযোগ দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নেহা শর্মা নামের এক আইডির সাথে বছরখানেক ধরে ফেসবুকে যুক্ত ছিলেন অস্ত্র কারখানার ওই ব্যক্তি। ধীরে ধীরে তৈরি হয় প্রেমের সম্পর্ক, ফাঁসানো হয় ওই ব্যক্তিকে। এক পর্যায়ে হোয়াটসঅ্যাপে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তথ্য চাওয়া শুরু করে ওই পাকিস্তানি গুপ্তচর। বলা হচ্ছে, হানি ট্র্যাপের মাধ্যমে ওই কারখানার রিকুইজিশন লিস্ট, অস্ত্র উৎপাদন সংক্রান্ত নথি, ড্রোন, আকাশযান সংক্রান্ত প্রকল্পের সংবেদনশীল তথ্য আদান প্রদান করা হয় তাদের মধ্যে। এমনকি তথ্য পাচারের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও দেওয়া হতো ওই কর্মীকে। এসব অভিযোগের প্রমাণ হাতে পেয়েছে তদন্তকারীরা। আটক করা হয়েছে মূল অভিযুক্ত সহ আরও একজনকে। রবীন্দ্র কুমার নামের ওই ব্যক্তি গোপনীয় ও সংবেদনশীল তথ্য পাকিস্তানি গুপ্তচরের কাছে পাচার করেছে। ATS এর সত্যতা পেয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিস্তারিত তদন্ত চলছে। এর আগে 2 কন্ট্রাক্টরকে হানি ট্র্যাপে ফেলে ভারতের সবচেয়ে বড় নৌঘাটির তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়া বিশাখাপত্তনম নৌঘাটিতেও গুপ্তচর বৃত্তির অভিযোগ শোনা যায়। অনিক রহমান, যমুনা নিউজ। নাচের মাধ্যমে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানালেন তার একদল ভক্ত অনুসারী। পোপের সুস্থতা কামনায় রোমের গেমেলি হাসপাতালের বাইরে আয়োজন করা হয় জনপ্রিয় ট্যাঙ্গো নাচের আসর। রোববার ব্যান্টানিয়ানের সুরের মূর্ছনায় অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছিল হাসপাতালের বাইরের প্রাঙ্গণে। রোমের এই হাসপাতালে নিউমোনিয়া সহ আরও নানা রোগের চিকিৎসা চলছে। পোপ ফ্রান্সিসের ট্যাঙ্গো নাচের আসরে যোগ দিয়েছিলেন কয়েক জোড়া যুগল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা জানান, পোপকে শ্রদ্ধা জানাতে দ্রুত সুস্থতা কামনায় তারা পোপের পছন্দের নাচ প্রদর্শন করছে এবং পোপের জীবনী শক্তি ফিরিয়ে আনতেই ভক্তদের এই ব্যতিক্রমী আয়োজন। গেল 14 ফেব্রুয়ারি থেকে গেমেলি হাসপাতালে চিকিৎসাধীন 88 বছর বয়সী পোপ 1 যুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবেই দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস। একই যুগে টর্নেডো, ধূলিঝড় এবং দাবানলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত 40 জনে। দুর্যোগের কবলে দেশটির মধ্য, পশ্চিম ও দক্ষিণাঞ্চল। টর্নেডোর কারণে মিসিসিপিতে প্রাণ হারিয়েছেন 6 জন। প্রাণহানি হয়েছে আলাবামা রাজ্য। প্রবল ধূলিঝড়ে সড়ক দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে কানসাস ও টেক্সাস রাজ্যে। এদিকে বন্যায় বিপর্যস্ত টেনেসি, কেন্টাকি, নর্থ ক্যারোলাইনা সহ বেশ কিছু অঞ্চল। ঘন্টায় 133 কিলোমিটার বেগের তীব্র বাতাসে ওকলাহোমায় নতুন করে শুরু হয়েছে আরও 150 দাবানল। পুড়ে ছাই হয়েছে 1,70,000 একর জমি। ব্যাপক ক্ষতিগ্রস্ত অন্তত 300 স্থাপনা। মানুষের সাথে ম্যারাথনে অংশ নেবে রোবট, এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে চীনের বেইজিংয়ে। আগামী এপ্রিলে হাফ ম্যারাথনে অংশ নেবে প্রায় 23টি রোবোটিক কোম্পানির রোবট। আর মানুষের পাশাপাশি লেনে দৌড়াবে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে। চীনের রোবোটিক শিল্পের প্রচারণাই এমন আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হাফ ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে মানবাকৃতি রোবট তিয়াঙ্গং আলট্রার। বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের বানানো এই রোবট অংশ নিতে যাচ্ছে 13 মাইলের ম্যারাথন প্রতিযোগিতায়। আগামী 13 এপ্রিল বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া হাফ ম্যারাথনে অংশ নেবে 23টি রোবোটিক কোম্পানির রোবট। এ তালিকায় আছে গবেষণামূলক প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবোটিক ক্লাবও। তিয়াঙ্গং আলট্রার আগের ভার্সন ছিল শুধু তিয়াঙ্গং, তবে তার চলাফেরা আরও দ্রুত করতে মোশন অ্যালগরিদমে পরিবর্তন এনে রোবটের অত্যাধুনিক মডেল তৈরি করে চীনের রোবোটিক প্রতিষ্ঠানটি।
যার পায়ের আকৃতি অনেকটা মানুষের মতোই। এটি অতি কম সময়ে পাড়ি দিতে পারে দীর্ঘ পথ। তিয়াঙ্গং এর কাঠামোতে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোশন অ্যালগরিদম, হাঁটাচলা, দৌড় এবং চলাফেরার উপর এর দক্ষতা আরও বাড়ানো হয়েছে। তিয়াঙ্গং ঘন্টায় সর্বোচ্চ 12 কিলোমিটার বেগে দৌড়াতে পারবে, তবে আউটডোর ইভেন্টে নিরাপত্তার কারণে এর গতি কিছুটা কমিয়ে দেওয়া হবে। হাফ ম্যারাথনে অ্যাথলেটদের সাথে দৌড়াবে রোবটগুলো, তবে আলাদা লেনে। আয়োজক কমিটি জানিয়েছে নিরাপত্তা নিশ্চিতেই এই সিদ্ধান্ত। তিয়াঙ্গং এবং তিয়াঙ্গং আলট্রা 2 ভার্সনের রোবটই ম্যারাথনে অংশ নেবে।